নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রিমি, আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আরও একটি নতুন গল্প নিয়ে। আজকে যে গল্পটি পাঠ করব সেটি আরব্য রজনীর একটা অংশ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। আরব্য রজনী বা আলিফ লায়লার গল্পগুলি পৃথিবীর প্রায় সব দেশে, প্রায় সব ভাষাতেই কোনো না কোনোভাবে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষাতেও প্রচুর সংখ্যক আরব্য রজনী প্রকাশিত হয়েছে। আজকে আরব্য রজনীর প্রথম ভাগটি আমি শোনাব। পরবর্তী ভাগগুলো আশা করছি ধারাবাহিকভাবে প্রকাশ করতে পারবো। আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবেন। বাদশাহ শরিয়ার এবং বাদশাহ শাহজামানের কিস্সা। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ভাগ, বাদশাহ শরিয়ার এবং বাদশাহ শাহজামানের কিস্সা। প্রচার সুলতানিয়তের শাসক শাহেনশাহ, সোহন বংশের শাসক, দীর্ঘাকৃতি, সুদেহী, দোর্দণ্ড প্রতাপশালী এবং দুর্ধর্ষ যোদ্ধা শাহেনশাহ সমগ্র প্রাচ্যের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। তার দুই পুত্র ছিলেন। বড়টি ছিল সুঠামদেহী ও যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী, আর ছোটটি অপেক্ষাকৃত খর্বকায় তবে বিচক্ষণ। শাহেনশাহর দুই পুত্রই যুদ্ধের কলাকৌশল সম্বন্ধে যেমন বিচক্ষণ ছিলেন, তেমনি ঘোড়ায় চড়াতেও তাদের সমতুল্য কেউ ছিল না। ছোট ভাইয়ের তুলনায় বড় ভাই যেমন দেহে অমিত শক্তি ধরতেন, তেমনি বুদ্ধিও ছিল অতুলনীয়। দুই ভাই যে কেবলমাত্র যুদ্ধবিদ্যায় বিশারদ ছিলেন তাই নয়, প্রজাদের প্রতি তাদের দয়া, মায়া, মমতাও ছিল অপরিসীম। আবার প্রজাদের কাছেও তারা ছিলেন চোখের মনির মতোই ভালোবাসার পাত্র। প্রজারা তাদের পিতৃতুল্য জ্ঞান করতেন। বড় ভাইয়ের নাম ছিল বাদশাহ শরিয়ার, আর ছোট ভাইকে সবাই বাদশাহ শাহজামান নামে চিনত। শাহজামান ছিলেন সমরখন্দ্রের অন্তর্গত আল আজম নামক অঞ্চলের শাসক। তিনি ছিলেন প্রজাদের খুবই হিতাকাঙ্ক্ষী। শাসক হিসাবে তার ছিল আকাশছোঁয়া খ্যাতি। প্রজাপালন, শাসন এবং প্রতিপত্তিতে উভয় ভাইই উন্নতির চরম শিখরে উন্নীত হতে পেরেছিলেন। বাদশাহ শরিয়ার এবং শাহজামানের মধ্যে অভাবনীয় হৃদ্যতার সম্পর্ক বর্তমান ছিল। কেউ কাউকে চোখের আড়াল করতে পারতেন না। দীর্ঘদিন উভয় ভাইয়ের মধ্যে এ হৃদ্যতার সম্পর্ক অক্ষুণ্ণ ছিল। বছর 20 উভয় ভাইয়ের মধ্যে দেখা নেই। তাই তাকে একটিবার চোখে দেখার জন্য বাদশাহ শরিয়ারের মন প্রাণ কেঁদে উঠল। বাদশাহ শরিয়ার একদিন উজিরকে ডেকে বললেন, তোমাকে একবারটি বাদশাহ শাহজামানের কাছে যেতে হবে। তাকে বলবে, তাকে দেখার জন্য আমার মন বড়ই উতলা হয়েছে, আর যত শীঘ্র সম্ভব তাকে আমার কাছে নিয়ে আসবে। বাদশাহের নির্দেশে উজির উপযুক্ত প্রহরী নিয়ে ঘোড়ায় চড়ে যাত্রা করলেন সমরখন্দ্রের অন্তর্গত আল আজম প্রদেশের উদ্দেশ্যে। দুদিন আর দুরাত্রি নিরবচ্ছিন্নভাবে ঘোড়া ছুটিয়ে চললেন প্রৌঢ় উজির যথাসময়ে শাহজামানের দরবারে উপস্থিত হলেন। বাদশাকে কুর্নিশ করে তার বড় ভাই বাদশাহ শরিয়ারের ঐকান্তিক আগ্রহের কথা ব্যক্ত করলেন। বড় ভাইয়ের অভিপ্রায়ের কথা শুনে শাহজামান তো মহা খুশি। তিনি উজিরকে বললেন, যত শীঘ্র সম্ভব আমি যাত্রার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি আজই যাত্রা করব। বাদশাহের নির্দেশে বেছে বেছে উট, খচ্চর ও কিছু গাধা নেওয়া হলো, আর পথে বিশ্রামের জন্য সঙ্গে নেওয়া হলো কয়েকটি দামি তাঁবু। দেশের কয়েকজন বাছাই করা মল্লবীর আর গোটা গোটা কয়েকজন কৃতদাসকে প্রহরী হিসেবে সঙ্গে নেওয়ার ব্যবস্থা করা হলো। যাত্রার প্রস্তুতি সম্পন্ন হলে প্রবীণ উজিরের উপর রাজ্য রক্ষার ক্ষমতা অর্পণ করে বাদশাহ শাহজামান সুসজ্জিত উটের পিঠে বসলেন। যাত্রা করলেন বড় ভাইয়ের অভিলাষ পূর্ণ করতে। রাত্রির দ্বিতীয় প্রহরের মধ্যে বাদশাহ শাহজামান নিজ রাজ্য থেকে বেশ কিছু দূরবর্তী অঞ্চলে পৌঁছলেন। আকস্মাৎ বাদশাহ সবাইকে থামতে বললেন। সর্বনেশে কাণ্ড! ভয়ানক একটি ভুল করে ফেললেন তিনি। বড় ভাইকে যে মূল্যবান জিনিসটি উপহার দেবেন বলে রেখেছেন, সেটিই ব্যস্ততার কারণে সঙ্গে নিতে ভুলে গিয়েছিলেন। অন্য কোনো উপায় না পেয়ে উটের মুখ ঘুরিয়ে আবার নিজ রাজ্যের দিকে যাত্রা শুরু করলেন তিনি। প্রাসাদে ফিরে বাদশাহ শাহজামান সোজা হারেমের উদ্দেশ্যে পা বাড়ালেন। সেখান থেকে সোজা চলে গেলেন পেয়ারে খাস বেগমের কামরায়।
বেগমের কামরার দরজায় পৌঁছেই বাদশাহ শাহজামান আচমকা থমকে দাঁড়িয়ে পড়লেন। সর্বাঙ্গ থরথরিয়ে কেঁপে উঠল। নিজের চোখ দুটোর উপর যেন আস্থা হারিয়ে ফেলেছিলেন। বাদশাহ শাহজামানের খাস বেগম সম্পূর্ণ বিবস্ত্রা। দেখলেন এক কুচকুচে কালো নিগ্র কৃতদাস যুবকের সঙ্গে তিনি আলিঙ্গনাবদ্ধ হয়ে গভীর ঘুমে মগ্ন। বাদশাহ শাহজামান চাপা দীর্ঘশ্বাস ফেলে আর্তনাদ করে উঠলেন, হায় খুদা, একই দৃশ্য দেখছি! তবে কি আমার এতদিনের প্যার মহব্বত সবই মিথ্যা? কাচের স্বর্গে বাস করেছি আমি। মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমি প্রাসাদ ছেড়েছি। এটুকু সময়ের মধ্যে এমন অবিশ্বাস্য অপ্রীতিকর জঘন্য কাণ্ড ঘটে গেল। যদি বড় ভাইয়ের রাজ্যে কিছুদিন থাকতাম তবে তো কত কাণ্ডই না জানি ঘটত। অস্থির চিত্র বাদশাহ শাহজামান অতর্কিতে কোষবদ্ধ তরবারটি টেনে হাতে তুলে নিলেন। শরীরের সর্বশক্তি নিয়োগ করে কোপ বসিয়ে দিলেন। উভয়ের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। সব খতম, ব্যাস। আর মুহূর্ত মাত্র দেরি না করে উটের পিঠে চেপে বসলেন অস্থির চিত্ত বাদশাহ শাহজামান। যাত্রা করলেন বড় ভাইয়ের রাজ্যের উদ্দেশ্যে। 2 দিন 2 রাত্রি নিরবচ্ছিন্নভাবে উটের পিঠে বসে বাদশাহ শাহজামান বড় ভাইয়ের প্রাসাদে পৌঁছে গেলেন। দীর্ঘদিন পর 2 ভাইয়ের মিলন ঘটল। ছোট ভাইকে এতদিন পর কাছে পেয়ে বাদশাহ শাহরিয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তাকে বুকে জড়িয়ে বহুভাবে আদর করলেন। লাভ করলেন পরম তৃপ্তি। শাহজামানের মনে কিন্তু এতটুকুও শান্তি নেই। মুখের হাসি নির্বাসিত, চোখের তারায় হতাশার ছাপ। তাকে নিয়ে বড় ভাই যে আনন্দে মেতেছেন তাতে যোগদান করতে তিনি কিছুতেই উৎসাহ পাচ্ছেন না। সাধ্যমতো সংক্ষেপে তার কথার উত্তর দিয়ে কেবল দায়মুক্ত হবার চেষ্টা করছেন। একই প্রশ্ন নিরবচ্ছিন্ন চিন্তা শাহজামানের ভেতরটিকে খুঁড়ে খুঁড়ে খেতে লাগলো। এ কী করে সম্ভব হলো? যাকে আমি মন প্রাণ দিয়ে প্যার মহব্বত দিলাম, সে কিনা তাকে 2 পায়ে মারিয়ে পরপুরুষের সঙ্গে বেবিচারে লিপ্ত হলো। এমন জঘন্য মনোবৃত্তি কী করে হলো তার? আমার ফুলের মতো পবিত্র মহব্বতের মূল্য সে কিনা এভাবে দিল। তবে কি প্যার মহব্বতের মূল্য দুনিয়ার কোথাও নেই? সবই কি মিথ্যা? সবই কি ভুয়ো? শাহজামান সর্বক্ষণ একান্তে মুখ গোমড়া করে বসে নিজের নসিবের কথা ভাবেন আর থেকে থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলেন। বাদশাহ শাহরিয়ারের মনে কিন্তু ছোট ভাইয়ের ব্যাপারটি সন্দেহের উদ্রেক করল। ভাবলেন নিজের রাজ্য আর বেগমকে ছেড়ে এসে হয়তো শান্তি স্বস্তি পাচ্ছেন না। তাই তার চোখে মুখে নিরবচ্ছিন্ন উদ্বেগ উৎকণ্ঠার ছায়া, মনে অন্তহীন হাহাকার। কারোর সঙ্গে যেচে কথাবার্তা তো বলা দূরের কথা, খানি পানিও ছেড়ে দিয়েছেন। একেই বলে মহব্বত আর বিবির চিন্তা। একসময় বাদশাহ শাহরিয়ার ছোট ভাইয়ের কাছে এসে সমবেদনার স্বরে বললেন, ভাইয়া, এখানে আসার পর থেকে তোমাকে কেমন বিচ্ছিন্ন দেখাচ্ছে। হতাশা আর হাহাকার সম্বল করে প্রহর কাটাচ্ছ। ব্যাপার কি? আমার কাছে খোলাসা করে বলো। শাহজামান চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইজান, আমার বুকের ভেতরে আগুন জ্বলছে। তার ওই জ্বালায় আমি প্রতিনিয়ত দগ্ধ হয়ে মরছি। সে কি কথা ভাইয়া? হঠাৎ এমন কি ঘটলো যার জন্য তোমার মনের কোণে এমন অশান্তি দানা বেঁধেছে? বলো, সব কিছু খুলে বলো আমাকে। শাহজামান অপ্রতিভ মুখে হতাশ দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে উচ্চারণ করলেন, আমাকে ক্ষমা করবে। আমি কিছুতেই আমার অশান্তি আর হতাশার কথা মুখ ফুটে তোমার কাছে প্রকাশ করতে পারবো না। আমার গোস্তাকে মাফ করো ভাইজান। বাদশাহ শাহরিয়ার ব্যাপারটিকে নিয়ে আর ঘাটাঘাটি করতে উৎসাহিত হলেন না। ভাবলেন নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, পীড়াপিড়ি করে কাজ হবে না, উচিত নয়। মুহূর্তকাল নীরবে ভেবে বললেন, ঠিক আছে, চলো আমরা 2 ভাই শিকারে যাই। এতে কিছুক্ষণের জন্য হলেও মনটা তোমার হালকা হবে। ভাইজান, শিকারে যেতে আমি ভেতর থেকে কোনো রকম তাগিদ পাচ্ছি না। তুমি বরং একাই ঘুরে আসো। আমি সঙ্গে থাকলে আমার হতাশা আর নিরানন্দ তোমার শিকারের আনন্দটাকেই বরবাদ করে দেবে। তার চেয়ে বরং তুমি একাই ঘুরে এসো, আমি প্রাসাদেই থাকি। বাদশাহ শাহরিয়ার আর পিড়াপিড়ি করলেন না। একাই লোক লস্কর নিয়ে শিকারে বেরিয়ে পড়লেন। যে ঘরে শাহজামানের থাকার ব্যবস্থা করা হয়েছিল তার দক্ষিণ দিকের জানালা খুললেই সুন্দর এক বাগিচা। কত সব দেশি বিদেশি ফুল আর ফলের গাছ, বিচিত্র সমারোহ সেখানে। জানালা খুললেই চোখের সামনে ভেসে ওঠে মনলোভা বাগিচাটি। সে রাত্রে শাহজামান জানালার ধারে দাঁড়িয়ে উদাস বেকুল দৃষ্টিতে বাগিচার ফোয়ারাটির দিকে তাকিয়ে রয়েছেন।
এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিত এক দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। আকস্মাৎ প্রাসাদের পেছনের দরজাটি খুলে গেল। ব্যাস, হুড়মুড় করে বাগানে ঢুকে গেল 20টি কৃতদাস ও 20টি কৃতদাসী। পর মুহূর্তেই দেখা গেল স্বয়ং বেগম সাহেবাকে। তিনিও তাদের সঙ্গে যোগ দিলেন। সবাই নগ্ন, সম্পূর্ণ বিবস্ত্রা। বাগিচার বিভিন্ন প্রান্তে নিরালায় গিয়ে বসল তারা জোড়ায় জোড়ায়। কৃতদাস কৃতদাসীর সঙ্গে জোর ভেদে যে যার পছন্দ মতো জায়গায় চলে যাওয়ার পর বেগম সাহেবা গলা ছেড়ে হাঁক দিলেন, মাসুদ, মাসুদ। বেগম সাহেবার আহ্বান কানে যেতে না যেতেই বিলাসদেহী এক নিগ্র যুবক লম্বা লম্বা পায়ে বেগমের কাছে ছুটে এলো। তাকে পুতুলের মতো কোলে তুলে নিয়ে পরম আনন্দে বার কয়েক ঠোঁটে চুম্বন করল। পুলকে আনন্দে অভিভূত করে তুলল বেগম সাহেবার দেহমন। চোখের তারায় দেখা দিল কামতৃষ্ণার সুস্পষ্ট ছাপ। বিবস্ত্রা প্রেমাকুল বেগম সাহেবাকে কোলে করে নিগ্রটি বেগমের মুখে, গলায়, কাঁধে চুম্বন করতে লাগলো। পুলকে আবেশে বেগম তার 2 হাত উপরে তুলে তার অসামান্য সুগঠিত বক্ষজোড়াকে নিগ্রোর মুখের দিকে এগিয়ে দিল। নিগ্র তার জিভ দিয়ে স্তনজোড়াকে পাগলের মতো লেহন করতে লাগলো। কখনো স্তনে কামড়ালো, কখনো বেগমের দেহ লেহন করতে করতে মুখ নামিয়ে বেগমের নাভির ফুটায় জিভ দিয়ে সুরসুরি দিল। তারপর কয়েক পায়ে গিয়ে সবুজ ঘাসের আস্তরণের উপর আলতো করে শুইয়ে দিয়ে বেগমের 2 পায়ের মাঝে বসে কিছুক্ষণ বেগমের জুনি চুষতে লাগলো। বেগম তো সুখে পাগলের মতো ছটফট করতে করতে বেহুশের মতো অবস্থা। তারপর নিগ্র জনি থেকে মুখ উঠিয়ে তার কালো আখামবাটি বেগমের ভিতর প্রবেশ করালো। তারপরই শুরু হয়ে গেল দৈত্যাকৃতি নিগ্রটির বলগাহীন পেশন। সে সঙ্গে বেগম সাহেবার কুসুম কোমল দেহপল্লবটিকে দলন পেশনে সে বারবার পিষ্ট করতে লাগলো। আবেশে জড়ানো তার আঁখি দুটো পুলকানন্দে বারবার অর্ধনিমিলিত নিমিলিত হতে লাগলো। আর মনের মধুর আবেগ আর নিরবিচ্ছিন্ন রোমান্স বারবার উপচে পড়তে লাগলো। এ যেন এক অনাস্বাদিত আনন্দকে হঠাৎ হাতের মুঠোয় পেয়ে উভয়ে পুরোপুরি উপভোগ করে নিচ্ছেন। সারা রাত্রি ধরে দৈত্যাকৃতি নিগ্র যুবকটি বেগম সাহেবার কুসুম কোমল দেহটিতে বারবার আলিঙ্গন, চুম্বন, দলন আর পেশনের মাধ্যমে রোমান্স জাগিয়ে তুলল। নিজের যৌবন ক্ষুধাকেও পুরোপুরি নিবৃত্ত করে নিল। বেগম সাহেবা আর নিগ্র যুবকের বেবিচারের দৃশ্যটি প্রত্যক্ষ করে শাহজামানের মন একটু শান্ত হলো, প্রবোধ পেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে উঠলেন, হায় খোদা, আমার বড় ভাইয়ার নসিব দেখছি আমার চেয়েও মন্দ। বাদশাহ শাহজামানের বুকের উপর থেকে বিশালায়তন পাথরটি সরে যাওয়ার যেন বেশ হালকা মনে হলো এবার। শরাবের বোতলটি হাতে তুলে নিলেন, গলায় ঢেলে দিলেন, ঢকঢক করে সবটুকু শরাব গিললেন। তার দেহে ঋত বলশক্তি ফিরে এলো। ফিরে পেলেন মানসিক স্বস্তি। শাহজামান ভোররাত্রে শয্যা নিলেন। কখন যে জানালা দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে মেঝেতে লুটোপুটি খেতে শুরু করেছে বিন্দুমাত্র তার হুঁশ নেই। বাদশাহ শরিয়ার বেশ বেলায় শিকার সেরে প্রাসাদে ফিরে এলেন। ছোট ভাইয়া শাহজামান তখন আরামদায়ক চেয়ারে বসে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে রাত্রির ঘুমের ঘাটতিটুকু পূরণ করছেন। তিনি তাকে ডাকলেন, কুশল বার্তা নিলেন। ভাইকে একটু বেশ হাসি খুশি দেখে বাদশাহ শরিয়ার বিস্ময় বোধ করলেন। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া, এক রাত্রির মধ্যে এমন কি তাজ্জব কাণ্ড ঘটে গেল যার ফলে তবিয়ত সুস্থ দেখছি, মেজাজ মর্জিও কেমন বদলে গেছে? তোমার ব্যাপার কি বলো দেখি। শাহজামান এবার মুখ খুললেন। বলছি শোনো, উজরের মুখে তোমার আকুল আহ্বানের কথা শুনে আনন্দে আমার মন প্রাণ চন্মনিয়ে উঠেছিল। একটি দিন দেরি করতেও আমার মন সায় দিচ্ছিল না। কতক্ষণে তোমার সঙ্গে মিলিত হব সে ভাবনা আমার মনকে পেয়ে বসলো। লোক লস্কর সহ উজিরের সঙ্গেই পথে নামলাম। কিছুটা পথ পেরোতে না পেরোতেই হঠাৎ মনে পড়ে গেল ব্যস্ততার জন্য একটি দরকারি জিনিস আনা হয়ে ওঠেনি। বাধ্য হয়ে আবার প্রাসাদে ফিরে যেতেই হলো। কিন্তু প্রাসাদে খাস বেগমের ঘরে দরজায় গিয়েই আমার নসিবের করুণতম পরিণতির মুখোমুখি হলাম, যার ফলে মুহূর্তে তামাম দুনিয়া আমার কাছে মূল্যহীন হয়ে পড়ল। আমাকে মুহূর্তের জন্য যে বেগম চোখের আড়াল করতে পারে না, সেই কিনা বিবস্ত্র অবস্থায় এক ধ্বংস নিগ্র যুবকের আলিঙ্গনাবদ্ধ হয়ে পরম শান্তিতে বিভোর হয়ে ঘুমাচ্ছে।
তার চোখে মুখে প্রসন্নতার সুস্পষ্ট ছাপ। এক নজরে দেখেই মনে হলো সারা জীবনের আরাম বেগম এই বুঝি প্রথম শান্তি ও তৃপ্তির স্বাদ পেল। বাস, আমার শিরায় শিরায় খুন টকবগিয়ে উঠল। শরীরের সবটুকু খুন শিরে চেপে গেল। নিজেকে আর সংযত রাখতে পারলাম না। ব্যস্ত হাতে কোমর থেকে তরবারিটি টেনে নিলাম, দুটুকরো করে দিলাম আমার শান্তি সুখ কেড়ে নেওয়া শয়তান দুটোকে। মুহূর্তকাল নীরবে কাটিয়ে শাহজামান আবার মুখ খুলল। ভাইজান, কেন আমার শান্তি সুখ অন্তর্নিহিত হয়েছিল বললাম, কিন্তু কিভাবে এবার শান্তি ফিরে পেয়েছিস সে কথা জানতে চেয়ে আবার পীড়াপিড়ি করলে আমি কিন্তু বড়ই বিব্রত বোধ করব। ছোট ভাইয়ের কথার গুরুত্ব না দিয়ে কৌতূহলী ও উৎকণ্ঠিত বাদশাহ সারিয়ার তবুও তাকে বারবার বলতে লাগলেন, হায় খোদা, এত করে বলা সত্ত্বেও তুমি আমার অশান্ত মনকে শান্ত করতে এতটুকু উৎসাহী হচ্ছ না। কেন তোমার এত দ্বিধা সংকোচ? আমি আর সইতে পারছি না। বলো, সব কিছু খুলে বলো, আমার উৎকণ্ঠা দূর করো ভাইয়া। শাহজামান আর মুখে কুলু পেটে থাকতে পারলেন না। দ্বিধা সংকোচ কাটিয়ে গত রাত্রে যে অবিশ্বাস্য নরক্কারজনক ঘটনাকে চাক্ষুষ করেছেন সবই সবিস্তারে তার কাছে ব্যক্ত করলেন। সব কিছু শুনে বাদশাহ সারিয়ার কিছুমাত্র বিশ্বাস করতে পারলেন না। ম্লান হেসে শাহজামান বললেন, আমি কিছুমাত্র মিথ্যা আশ্রয় না নিয়ে যা পুরোপুরি সত্য সে ছবি তোমার চোখের সামনে তুলে ধরেছি মাত্র। তুমি সেই অবিশ্বাস্য জঘন্যতম দৃশ্যটির প্রতিচ্ছবিও মনে করতে পারো। আমি তোমাকে হাতে নাতে প্রমাণ করে দেখাতে পারি। তবে তোমাকে আবার শিকারে যাবার ছলনার আশ্রয় নিতে হবে। ভাইজান, প্রচার করে দাও তুমি আবার শিকারে যাবে। ব্যাস, সন্ধ্যার অন্ধকার নেমে আসার আগেই গোপনে আমার ঘরে এসে আত্মগোপন করে থাকবে। তারপর নিজের চোখের সামনেই তাদের চোখে দেখতে পাবে। চাক্ষুষ করার এমন অপূর্ব সুযোগ হাতের মধ্যে থাকা সত্ত্বেও মিছে কেন আমার কথায় আস্থাবান হয়ে নিজেকে কষ্ট দেবে ভাইজান? আজ রাত্রেই তো সে পরিকল্পনা করতে পারো। ব্যাস, যেমন কথা তেমন কাজ। বাদশাহ সারিয়ার নির্দেশে সর্বত্র প্রচার করে দেওয়া হলো তিনি গত রাত্রের মতো আজও শিকারে যাবেন। আবার সাজ সাজ রব উঠল। যথাসময়ে বাদশাহ সারিয়ার উঠের পিঠে চেপে শুধু সাঙ্গপাঙ্গদের নিয়ে মহা ধুমধাম করে শিকারের উদ্দেশ্যে যাত্রা করলেন। বনের এক চিলতে সমতল প্রান্তরে বাদশাহ সারিয়ারের তাঁবু পড়ল। সন্ধ্যার অন্ধকার নেমে আসার কিছু পরে তিনি তার দুই বিশ্বস্ত লোককে ডেকে বললেন, আমি কিছু সময়ের জন্য তাঁবু ছেড়ে অন্যত্র যাব। কেউ, এমনকি উজির এলেও বলবে আমার তবিয়ত বিগড়েছে। কারো সঙ্গেই দেখা করা সম্ভব নয়। রাত্রি একটু বাড়তেই বাদশাহ সারিয়ার কালো বোরখায় নিজেকে ঢেকে ঢুকে তাঁবু থেকে গোপনে বেরিয়ে অতি সন্তর্পণে প্রাসাদে শাহজামানের ঘরে এসে আশ্রয় নিলেন। প্রাসাদে দক্ষিণ দিকের জানালা খুলে ফুল ফলের বাগিচার দিকে মুখ করে দুই ভাই অন্ধকারে ঘরে বসে রইলেন। উভয়ের চোখেই অনুসন্ধিৎসার ছাপ। কারো মুখে কোনো কথা নেই। বাদশাহ সারিয়ারকে বেশি অপেক্ষা করতে হলো না। এক সময় প্রাসাদের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো বিবস্ত্র 20 কৃতদাস আর 20 জন কৃতদাসী। তারপরেই দেখা গেল বাদশাহ সারিয়ারের খাস বেগম সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বাগানে এসে দাঁড়ালেন। অস্বস্তিতে ভরপুর অনুচ্চ কণ্ঠে ডাকলেন, মাসুদ, মাসুদ। মুহূর্তের মধ্যেই যুবক নিগ্রোটি আড়াল থেকে চোখের সামনে এসে দাঁড়ালো। বিবস্ত্রা বেগম সাহেবার কাছে গেল। তারপরই চুম্বন, দলন পেষণ আর সম্ভোগের মাধ্যমে পুলকানন্দ লাভ করতে লাগলো সারা রাত্রি ধরে। বেগম সাহেবা যেন এই প্রথম পুরুষের মধুর আলিঙ্গনে পরম তৃপ্তি লাভ করলেন। বাদশাহ সারিয়ার নিজের চোখ দুটোর উপর যেন আস্থা হারিয়ে ফেললেন। লজ্জায়, ঘৃণায় আর অপমানে তার অঙ্গে বিশ্রী এক অনুভূতি দেখা দিল। বাদশাহ সারিয়ারের মন থেকে সংসারের মোহ চিরদিনের মতো নিঃশেষে মুছে গেল। দীর্ঘশ্বাস ফেলে ভাইয়া শাহজামানকে বলল, ভাইয়া, আর নয়, এ পাপের নরকপুরীতে এক মুহূর্ত আর নয়। যেখানে প্রেম মূল্যহীন মহাব্বতের অপমৃত্যু ঘটেছে, পাপাচার, বেবিচার আর বিশ্বাসঘাতকতা সবার ঊর্ধ্বে স্থান পেয়েছে, সেখানে থেকে নিজেকে আর বঞ্চিত করতে চাই না। চলো, আজই আমরা প্রাসাদ, রাজৈশ্বর্য আর বিবির মায়া কাটিয়ে বেরিয়ে পড়ি। যেদিকে জুই চোখ যায় চলে যাই। খুঁজে দেখি আমাদের মতো নসিব বিড়ম্বিত আর কেউ আছে কিনা। ভোরের আলো ফোটার আগেই সারিয়ার ছোট্ট ভাইয়া শাহজামানের হাত ধরে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। নসিব সম্বল করে
তারা হারা উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। এক সময় সমুদ্রের উপকূলে উপস্থিত হলেন। একটি গাছের ছায়ায় বসে তারা ক্লান্তি অপনোদন করতে লাগলেন। প্রায় 1 ঘণ্টা কাল দুই ভাই গাছে হেলান দিয়ে পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে বসে বিশ্রাম নিলেন। এক সময় তারা দেখলেন সমুদ্রের মাঝখানে ধোঁয়ার একটি কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে। দুই ভাইয়া অতর্কিতে সোজা হয়ে বসে পড়লেন। বিস্ময় বিস্ফারিত চোখে অলৌকিক দৃশ্যটির উপর নজর রাখতে লাগলেন। এক সময় দেখলেন ধোঁয়ার কুণ্ডলীটি থেকে অতিকায় একটি আফ্রিদি দৈত্যের উদ্ভব ঘটেছে। অভাবনীয় দৃশ্যটি দেখে ভাইয়া যেন কুঁকড়ে যাওয়ার উপক্রম হলেন। তাড়াতাড়ি গাছের ডালে উঠে বসলেন। কয়েক মুহূর্তের মধ্যেই অতিকায় আফ্রিদি দৈত্যটি উপকূলের দিকে ফিরল। তারপর বাতাসে ভর করে এগিয়ে আসতে লাগলো বিশ্রামরত দুই ভাইয়ের দিকে। ব্যাপারটা দেখে তাদের তো আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। আফ্রিদি সামান্য এগোতেই আরও অবিশ্বাস্য এক দৃশ্য তাদের নজরে পড়ল। দেখলেন তার মাথার উপর রয়েছে পর্বত প্রমাণ এক বাস্ক। কয়েক মুহূর্তের মধ্যেই আফ্রিদি গাছটির তলায় হাজির হলো। বিশালায়তন বাক্সটিকে নামালো। তার ভেতর থেকে একটি বেশ বড়সড় ও ভারী সিন্দুক বের করলো। ব্যাস, তার ভেতর থেকে বেরিয়ে এলো এক রূপসী পরমা সুন্দরী তন্নী যুবতী। বেহেস্তের পরীদের সৃষ্টি করার পর অবশিষ্ট সৌন্দর্যটুকু যুবতীর গায়ে লেপে দেওয়া হয়েছে। নতুবা বেহেস্তের পরীদের একজন এই রূপসী তন্নী। তরুণীটির রূপের আভায় চোখ দুটো যেন ঝলসে দিচ্ছে। বেহেস্তের পরীটির আলোকছটায় যেন গাছের তলা ও তার চারিদিক অনেকখানি অংশ উদ্ভাসিত। আফ্রিদি বিস্ময় মাখানো দৃষ্টিতে রূপসী পরীটির রূপ সৌন্দর্য দেখতে লাগলো। তারপর আবেগ মধুর সম্ভাষণে বলতে লাগলো, মেহবুবা, আজ তোমার শাদী হবার কথা ছিল। আমি পিয়ারে শেহজাদিকে শাদীর আসর থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। ব্যাস, তারপর থেকেই আমার আখির নিদ উবে গেছে। অবসাদে আজ আমার তবিয়ত কাহিল হয়ে পড়েছে। এখন আমি নিজ যাব তোমার কোলে, শির রেখে নিজ যাব। রূপসী তন্নী যুবতীটির কোলে মাথা রেখে অতিকায় আফ্রিদি দৈত্যটি ঘুমিয়ে পড়ল। মুহূর্তেই গভীর ঘুমে বেহুশ হয়ে পড়ল। রূপসী তন্নী যুবতীটি এদিক ওদিক দৃষ্টি ফেরাতে গাছের ডালে অবস্থানরত দুই ভাইকে দেখতে পেল। অতি সন্তর্পণে ঘুমন্ত আফ্রিদির মাথাটিকে কোল থেকে নামিয়ে দিল। দুই ভাইকে ইশারা করে বুঝিয়ে দিল দৈত্যের ঘুম সহসা ভাঙবে না। তোমরা নির্ভয়ে নেমে এসো। রূপসী তন্নী যুবতীর কাছ থেকে অভয় পেয়ে দুই ভাই কিছুটা নিশ্চিত হতে পারল বটে। তবু তাদের ফ্যাকাশে মুখ অধিকতর ফ্যাকাশে হয়ে গেল। চোখের তারা ভীতি ও হতাশটুকু গাঢ়তর হলো। রূপসী এবার অভয় দিতে গিয়ে বলল, আল্লাহ তাআলার নামে হলফ করে বলছি, তোমাদের কোনো অনিষ্ট হবে না। আমার কথায় ভরসা রেখে গাছ থেকে নেমে এসো। আর যদি নেহাতি আমার হুকুম তামিল না করো, তবে তোমাদের নসিবে দুঃখ আছে। দৈত্যকে জাগিয়ে দেব, গলা টিপে মেরে ফেলবে তোমাদের। এখনো সময় আছে, নেমে এসো। আমার কলিজাটাকে শান্ত করো। কলিজার আগুনে পানি ঢেলে আমাকে শান্তি দাও, তৃপ্ত করো। তোমরা ভোগ করো আমাকে। বাদশাহ সরিয়ার আর তার ভাইয়া গাছের ডালে বসে পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলেন। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কয়েক মুহূর্ত কাটিয়ে আল্লাহ তাআলার উপর নিজেদের নসিবকে অর্পণ করে তারা দুরু দুরু বুকে অপরূপার মুখোমুখি এসে দাঁড়ালেন। রূপসী তন্নী যুবতীটি মুহূর্তের মধ্যে তার পরিধেয় সমস্ত পোশাক খুলে ফেলে হাত পা ছড়িয়ে চিত হয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। আবেশে জোড়ানো কামাতুর চোখ দুটো মেলে দুই ভাইয়ের দিকে তাকালো। দুহাত মাথার উপর তুলে তার নিটোল পিনোন্নত বক্ষজোড়া ঝাঁকিয়ে ভাবালুত কণ্ঠে বলল, তোমরা এক এক করে আমার কলিজার জ্বালানে ভাও, চুম্বন দোলন পেষণ আর সম্ভুকে সম্ভুকে আমাকে উতলা করে তোলো। অন্তর্জ্বালায় দগ্ধে মরছি আমি, আমাকে তৃপ্ত করো, শান্তি দাও। এই বলে দুই পায়ের হাঁটু ভাঁজ করে দুদিকে ছড়িয়ে তার অপূর্ব সুন্দর গহ্বরটি দুই ভাইয়ের দিকে মেলে দিল। দুই ভাই পরস্পরের চোখে চাওয়াচাওয়ি করতে লাগলো। সামনের এই দৃশ্য দেখে তাদের দুজনের অবস্থা কাহিল। তাদের লিঙ্গগুলো লাফালাফি করতে শুরু করলো। কে আগে যাবে? রূপসী তন্নী যুবতী অস্থির কণ্ঠে বলে উঠল, দেরি করো না, চলে এসো।
কলিজার জ্বালায় আমি জ্বলে পুড়ে খাক হচ্ছি। দেরি করলে কিন্তু আমি আফ্রিদিকে ডাকতে বাধ্য হব বলে দিচ্ছি। দুই ভাইয়া এমনিতেই যথেষ্ট কামুক ছিল। তাদের হারামের বিবি ছাড়াও শত শত দাসীবাদী ছিল তাদের কামনা মেটানোর জন্য, তার উপর কিছুদিন যাবৎ নারীসঙ্গ ছাড়া। তাই তারা আর দেরি না করে একের পর এক রূপসী যুবতীকে সম্ভোগের তৃপ্তিদানে লিপ্ত হলেন। তার কলিজা ঠান্ডা না হওয়া পর্যন্ত তারা কামাতুরা যুবতীকে সঙ্গম করতে লাগলেন। কখনো যুবতীর বক্ষযুগলকে দুহাতে দোলাই মালাই করতে লাগলেন, কখনো নিম্নদেশে মুখ দিয়ে লেহন করতে লাগলেন। এখনো এক ভাই নিম্নদেশে তো আরেক ভাই বক্ষদেশে। কখনো এক ভাই সঙ্গম করে তো আরেক ভাইয়ের লৌহসম দণ্ডটি যুবতীর মুখে পুরে দেয়। কখনো চিৎকার করে, কখনো উপর করে উল্টে পাল্টে যুবতীকে পিষতে লাগলো। এভাবেই তারা নানাভাবে নানা কায়দায় যুবতীকে তৃপ্তি দিল। নিজেরাও কম তৃপ্তি পেল না। পরিতৃপ্তি লাভ করে রূপসী যুবতীটি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, নারীর কামজ্বালা নির্বাপিত করে তৃপ্তিদানের কৌশল তোমাদের দুজনেরই দেখছি খুব ভালো রপ্ত আছে। রূপসী যুবতীটি এবার একটি থলির ভেতর থেকে একগুচ্ছা আংটি বের করে তাদের চোখের সামনে ধরল। মিষ্টি মধুর স্বরে উচ্চারণ করল, এগুলো কি বলতে পারো? দুই ভাইয়ের চোখের তারায় জিজ্ঞাসার ছাপ। একে নীরবে ফেলফেল করে তাকিয়ে রইল। রূপসী যুবতীটি মুশকিল আসান করতে গিয়ে বলল, ইতিপূর্বে আফ্রিদির চোখের আড়ালে যাদের দিয়ে আমি সম্ভোগের তৃপ্তি লাভ করেছি, তাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে আংটি নিয়ে এখানে গেঁথে রেখেছি। এই গোছাটিতে 170টি আংটি রয়েছে। এগুলো আমার কাজের স্মৃতিস্বরূপ। তোমরা দুজনেও আমাকে একটি করে আংটি দাও, স্মৃতির গোছায় গেঁথে রাখি। ভবিষ্যতে আংটি দুটো দেখলেই আজকের তোমাদের দ্বারা যে সম্ভোগের তৃপ্তি পেয়েছি সে কথা আমার মনের কোণে ভেসে উঠবে। বিস্ময়ে অভিভূত শারিয়ার আর তার ভাই কথা না বাড়িয়ে নিজ নিজ আঙ্গুলি থেকে আংটি খুলে রূপসী যুবতীটির হাতে তুলে দিলেন। রূপসী যুবতী ঠোঁটের কোণে পরিতৃপ্তির হাসির রেখা ফুটিয়ে তুলে এবার বলল, এ হতচ্ছাড়া দৈত্য আফ্রিদি আমাকে স্বাধীর আশার থেকে জবরদস্তি ভাগিয়ে নিয়ে এসেছে। তারপরই ওই লোহার সিন্দুকটায় বন্দি করে দেশ দেশান্তরে, বন বনান্তরে আর পাহাড়ে মেরুতে মাথায় করে হরদম ঘুরে বেরিয়েছে। আমাকে নিয়ে তার হরকড্ডর। যদি হাতছাড়া হয়ে যাই তাই সমুদ্রের অতল গহ্বরে আমাকে রেখেছে। কিন্তু হতচ্ছাড়া শয়তান দৈত্যটা তো একটা আস্ত আহাম্মক। লড়কিদের চরিত্রের কথা তো তার বিলকুল অজ্ঞাত। আসলে আমরা লড়কিরা শরীরের তৃপ্তির জন্য যা চাইব, যে করেই হোক, লাভ না করে শান্ত হব না। লড়কিদের আটকে রেখে, সতর্কতার সঙ্গে চোখে চোখে রেখেও কেউ তাদের লক্ষ্যচ্যুত করতে পারেনি, ভবিষ্যতেও কোনোদিন সক্ষম হবে না। বাদশাহ শাহরিয়ার এবং তার ভাইয়া শাহজামান তার কথায় যেন সম্ভিত ফিরে পেল। ভাবলেন, বিলাসদেহী অমিত শক্তিধর ও দুর্দণ্ড প্রতাপশালী দৈত্যের এত সতর্কতা সত্ত্বেও রূপসী যুবতীটি কেমন করে তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজের উদ্দেশ্য সিদ্ধ করে চলছে, তা বাস্তবিকই বিস্ময়কর তো বটেই, রীতিমতো অবিশ্বাস্য। আর তারা দুই ভাইয়া তাদের বিবিকে রক্ষা করার জন্য কতটুকুই বা সতর্কতা অবলম্বন করেছেন? কিছুমাত্র না। বিশ্বাসঘাতকতা তো তারা করবেই। রূপসী যুবতী ও দৈত্য আফ্রিদির কিস্সা শুনে এবং তার ভাইয়া শাহজামান কিছুটা অন্তত স্বস্তি পেলেন। তারা এবার নিজ নিজ প্রাসাদে ফিরে গেলেন। বাদশাহ শাহরিয়ার প্রাসাদে ফিরেই উদ্ভ্রান্তের মতো তার খাস বেগমের কামরায় হাজির হলেন। তরবারির আঘাতে বেগমের শিরচ্ছেদ করে ফেললেন। আর হারেমের যত কৃতদাস আর কৃতদাসী ছিল সবাইকে খতম করার নির্দেশ দিলেন। বাদশাহ শাহরিয়ার উদ্ভাস্তের মতো চেঁচিয়ে উজিরকে তলব করলেন। বৃদ্ধ উজির দুরু বুকে ছুটে এসে কুর্নিশ করে আদেশের অপেক্ষায় বাদশাহের সামনে দাঁড়ালেন। বাদশাহ মুখের গম্ভীর্যটুকু অক্ষুণ্ণ রেখেই বললেন, উজির, আমার হুকুম শোনো। আজ থেকে প্রতি রাতে একটি করে কুমারী লড়কি আমার ঘরে হাজির করবে। আমি সারা রাত্রি তাকে নিয়ে সম্ভোগে লিপ্ত থাকব। আর পূর্ব আকাশে রক্তিম ছোপ ফুটে ওঠার আগেই তাকে আমি নিজ হাতে খতম করব।
সে যাতে তার কলঙ্কিত দেহ পবিত্র বলে অন্য কোনো পুরুষকে দান করে প্রতারণা করতে না পারে। মনে রেখো, আমার হুকুম তামিল না করলে তোমার শিরটা গর্দান থেকে নেমে যাবে। যাও, হুকুম তামিলের কথা ভাবোগে। বৃদ্ধ উজির আর কিছু না হোক অন্তত জানের মায়ায় 3 বছর এক নাগারে প্রতি রাত্রে একটি করে কুমারী লড়কি বাদশাহের শোবার ঘরে হাজির করে চললেন। ব্যাপার দেখে রাজ্য জুড়ে মানুষের, বিশেষ করে কুমারী লড়কি এবং তাদের আব্বাদের মনে অন্তহীন হাহাকার আর হাহুতাশ সম্বল হয়ে দাঁড়ালো। অনেকে লড়কিকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। প্রজারা একদিন যে বাদশাহ শরিয়ারকে অন্তর থেকে শ্রদ্ধা করত, আজ তিনিই তাদের চোখে সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। চোখের পানিতে বুক ভাসিয়ে খোদার কাছে তারা নালিশই শুধু নয়, প্রতিনিয়ত তার মৃত্যু কামনা করে। বাদশাহ শরিয়ার কোনোদিনই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কিন্তু এদিকে যে দেশে কুমারী লড়কির আকাল পড়ে গেছে সে তো উজিরের ভালোই জানা আছে। তিনি পড়লেন মহা ফাপড়ে। কোথায় পাবেন নবাবের বাঞ্ছিত কুমারী? আবার সন্ধ্যায় খালি হাতে তার সামনে গিয়ে দাঁড়ালে জ্ঞান নিয়ে আর ফিরে আসতে হবে না। উজিরের নিজের অবশ্য পরমা সুন্দরী দুটো মেয়ে রয়েছে, উভয়ই কুমারীও বটে, রূপে গুণে একেবারে চৌখুস। বড়টির নাম শাহরাজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ। বড়টির ইতিহাসে অগাধ পাণ্ডিত্য, আবার গান বাজনায় বিশেষ পারদর্শিনী। সে আব্বাজানের বিষণ্ণতা লক্ষ্য করে তার মনের আকস্মিক ভাবান্তরের কারণ জানতে চাইল। বৃদ্ধ উজির বেটিকে সব কথা খুলে বললেন। আব্বাজানের মুখে সব বৃত্তান্ত শুনে শাহরাজাদ তাকে প্রবোধ দিতে গিয়ে বলল, আব্বাজান, কেন তুমি সামান্য একটি ব্যাপার নিয়ে একেবারে আসমান জমিন ভেবে মরছ? আজ রাত্রে বাদশাহ শরিয়ারের সঙ্গে আমার শাদি দিয়ে দাও। আমার নসিবের কথা ভেবে উতলা হয় না। আমার দেহে যদি সাচ্চা মুসলমানের খুন থাকে তবে দেখবে আমি আবার জান নিয়ে তোমার কাছে ফিরে আসবই। আর যদি নেহাতই বাদশাহের হাতে জান দিতে হয় তবে এমন কোনো কাজ করে মরব যেন ভবিষ্যতে তামাম দুনিয়ার কোনো লড়কিকে আর শয়তানটার শিকার হতে বা রাজ্য ছেড়ে ভেগে যেতে না হয়। পুরো ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আবার উজিরের লড়কি শাহরাজাদ বলল, আব্বাজান, আমার অভিপ্রায় তো তোমাকে অনেক আগেই বলেছি। বৃদ্ধ উজির আর কথা না বাড়িয়ে বেটিকে সাধীর সাজে সাজাতে বললেন। বৃদ্ধ উজির লাঠি ভর দিয়ে বাদশাহকে খবর দিতে ছুটলেন। আজ রাত্রের জন্য তার বাঞ্ছিতা কুমারী লড়কি সংগ্রহ করতে পেরেছেন। এদিকে শাহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে বলল, শোন, আমি এক রাত্রের জন্য বাদশাহের বেগম হতে চলেছি। আমি সময় মতো তোকে ডেকে পাঠাবো, তুই কিন্তু যাবি। শাদি হয়ে গেলে আমাকে নিয়ে বাদশাহ যখন শোবার ঘরে যাবার জন্য উদ্যোগ নেবেন তখন তুই আবদার করবি, দিদি কিস্সা শোনাও, দিদি কিস্সা শোনাও। নইলে আমার চোখে নিদ আসবে না। প্রয়োজনে একটু আধটু কান্নাকাটিও করবি। আমি তখন কিস্সা শুরু করব। ব্যাস, এতেই বাদশাহকে কুপৎকাত করতে হবে। দেখবি চালটা কেমন জব্বর হয়। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ উজির ফিরে এলেন। বধূ বেশে সজ্জিত বড় মেয়ে শাহরাজাদকে নিয়ে বিষগ্ন মনে বাদশাহ শরিয়ারের প্রাসাদের দিকে পা বাড়ালেন। বাদশাহ শরিয়ার তার রাত্রের খোরাক রূপসী যুবতীটিকে দেখে উল্লাসিত হলেন। আপন মনে বলে উঠলেন, খুবসুরত, জবরদস্ত পাত্রী জোগাড় করেছে উজির, তোমার নজর আছে বলতে হবে। বাদশাহের মুখের দিকে চোখ পড়তেই শাহরাজাদের মুখ খড়ি মাটির মতো ফ্যাকাশে হয়ে গেল। বুকের মধ্যে ধড়াসধর করতে লাগলো। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তুলল। যথোচিত ভঙ্গিতে বাদশাহকে কুর্নিশ করল। বাদশাহ শরিয়ার এবার রূপসী শাহরাজাদকে আদরে আহ্লাদে অভিভূত করে তোলার চেষ্টা করলেন। কাঁধে হাত দিয়ে তাকে নিয়ে গেলেন শোবার ঘরে। দরজার খিল বন্ধ করে দিয়ে পাশে বসলেন। শাহরাজাদ ওড়নায় মুখ ঢেকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। বাদশাহ তার গায়ে মাথায় হাত বুলিয়ে প্রবোধ দিতে গিয়ে বললেন, সুন্দরী, কাঁদছ কেন? আমার বেগম হয়েছ, তোমার কাছে এত সৌভাগ্যের কথা, ভয়ের কী বা আছে? বুঝছি না তো। তুমি আমার পেয়ারে যান, আমার কলিজা। কি চাও তুমি? নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তোমার কোনো আশাই অপূর্ণ রাখব না।
মুখ ফুটে একবারটি শুধু বলো, কি চাও তুমি? শাহরাজাদ চোখ মুছতে মুছতে বলল, জাহাপানা, আমার একটা ছোট বোন রয়েছে। আমাকে ছাড়া এক মুহূর্তও সে থাকতে পারে না। আমাকে ছাড়া সে হয়তো ঘুমাতেও পারবে না। নির্ঘুম অবস্থায় রাত্রি কাটাবে, কেঁদে কেঁদে আকুল হবে। তাকে একবারটি চোখের দেখা দেখবার জন্য আমার কলিজাটা উথালি পাথালি করছে। বাদশাহ সারিয়ার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুললে বললেন, ব্যাস, এটুকুই তোমার আবদার? আর এই জন্য তুমি এমন করে চোখের পানি ফেলছো? আমি নৌকরকে পাঠিয়ে তোমার বোনকে এখানে আনার ব্যবস্থা করছি। এক কর্মচারীকে পাঠিয়ে বাদশাহ সারিয়ার তার বিবির বোন দুনিয়াজাতকে আনলেন। ঘরে ঢুকেই দুনিয়াজাত তার দিদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সে কি কান্না! কে বলবে এর মধ্যে পরিকল্পনা রয়েছে? শাহরাজাদ তাকে নানাভাবে প্রবোধ দিয়ে আদরে আহ্লাদে শান্ত করলেন। এবার বিছানায় শুইয়ে দিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বাদশাহ সারিয়ার এতক্ষণ পাশ ফিরে শুয়েছিলেন। চোখের পাতায় একটু তন্দ্রা এসেছিল। দুনিয়াজাতের কান্না আর শাহজাদের নানা প্রবোধ বাক্যে তার তন্দ্রা টুটে গেল। তারপর হিংস্র জানোয়ারের মতো হাত দুটো বাড়িয়ে দিয়ে সাঁড়াশির মতো আঁকড়ে ধরলেন ফুলের মতো পবিত্র কুমারী শাহরাজাদকে। শাহরাজাদ আল্লাহ তালার কাছে বিনতি জানালো, হে খোদা, হিংস্র জানোয়ারটার অত্যাচার সহ্য করার মতো শক্তি সাহস আমায় দাও। বাদশাহ দেখল যে ভয়ে তার সাদা মুখ আরও সাদা হয়ে গিয়েছে। সে ওকে ঝাপটে ধরে বিছানায় ফেলল। এরপর শাহরাজাদের সকল জামাকাপড় খুলে ওর হাত মাথার উপর উঠিয়ে চেপে ধরে মুখে, গালে, ঠোঁটে, ঘাড়ে, বুকে চেটে চেটে একাকার করে দিল। শাহরাজাদ ভয়ে ছটফট করতে লাগলো। শাহরাজাদের আতঙ্ক উপভোগই করছে বাদশাহ। ধবধবে সাদা এক জোড়া স্তন, কত টাইট, বোঝাই যাচ্ছে আগে কারোর হাত পড়েনি। তার উপর হাত রাখলো বাদশাহ, ভীষণ নরম, যেন মাখনের ঢেলা। সে তার ফোলা ফোলা বোটা আর আশেপাশের লালচে বৃত্তাকার অংশ দেখে পাগল হয়ে গেল। সে ডান বক্ষে মুখ লাগিয়ে তা বাচ্চাদের মতো চুষতে লাগলো আর বামটা টিপছে। কিছুক্ষণ পর সে বামটায় মুখ লাগালো। ওদিকে শাহরাজাদের আতঙ্ক আস্তে আস্তে ভালো লাগায় রূপ নিয়েছে। বাদশাহ মুখ উঠালো বুক থেকে। লালায় ভেজা বক্ষযুগল আলোয় চমকাচ্ছে। সে এবার উপরের ঠোঁট চেটে নিচেরটা কামড়ে ধরল। এরপর তার গালে একটা কামড় দিয়ে পুনরায় বুক চাটতে লাগলো। এরপর ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। তার ফর্সা ধবধবে পেটে হালকা চর্বি। সে তার সাদা চর্বি স্তর কামড়ে নীলচে লাল করে ফেলল। বাদশার সামনে এখন শাহরাজাদের অমূল্য সম্পদ, কচি মাংসপিণ্ড, ধবধবে সাদার মাঝে হালকা কালচে অংশ, হালকা হালকা লোম। বাদশাহ জামা খুলে বিবস্ত্র হলো। তার গর্ভের মোটা তামাটে দণ্ডটি ফসফস করছে। বাদশাহ শাহরাজাদের গহ্বরে মুখ দিল, চেটে চুষে একাকার করলো। নির্দয়ের মতো কামড়াচ্ছে। কচি মেয়ের কচি মাংসের মিষ্টি গন্ধে তার উত্তেজনা আরও বাড়িয়ে দিল। বাদশাহ শাহরাজাদের মুখের সামনে তার দণ্ডটি নিয়ে তার মুখে পুরে দিলেন। শাহরাজাদের গোলাপি ঠসঠসে ঠোঁট আর উষ্ণ লালা ভেজা জিভের ছোঁয়ায় দণ্ড আরও টনটনিয়ে উঠল। এরপর শাহরাজাদের অতল গহ্বরে বাদশাহ প্রবেশ করতে চেষ্টা করলেন। ঘষে ঘষে এক পর্যায়ে কোনো রকমই কোনো কিছু হলো না। প্রচণ্ড টাইট, মুন্ডির অগ্রভাগ ঢুকে আটকে গেল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বাদশাহ সম্পূর্ণরূপে শাহরাজাদের ভেতরে প্রবেশ করলেন। ব্যথায় একটা অস্ফুট চিৎকার করে উঠল শাহরাজাদ। এবার বাদশাহ আস্তে আস্তে ভেতর বাহির হতে শুরু করতে লাগলেন। তাতে শাহরাজাদেরও ভালো লাগতে লাগলো। এরপর অনবরত ওঠানামার পাশাপাশি শাহরাজাদের উপর শুয়ে তাকে চেটে চেটে আদর করতে লাগলো। একসময় তাদের এই ঝড় থামার পর দুজনেই ক্লান্ত হয়ে এলিয়ে পড়ল বিছানায়। কিছুক্ষণ বাদে জানোয়ারটার কবল থেকে দেহটা মুক্ত করে বোন দুনিয়াজাদের পাশে গিয়ে ধুঁকতে লাগলো শাহরাজাদ। টুকরো টুকরো কথা আর ধস্তাধস্তিতে দুনিয়াজাদের ঘুম ভেঙে গেল। দিদিকে জড়িয়ে ধরে বলল, আজ তুমি আমায় কিস্সা শোনাবে না? শোনাও না কিস্সা। শাহরাজাদ হাঁপাতে হাঁপাতে বললেন, শোনাবো বহিন, নিশ্চয়ই শোনাবো।
রোজ রাতে তুমি যেমন কিস্সা শোনাও, তেমনি আজও বলো। তোমার মুখের কিস্সা কেবল আমি কেন, যে কোনো মানুষই মুগ্ধ হয়ে শুনবে। বলো, কিস্সা বলো না শুনি। বহিন, রোজ রাত্রের সঙ্গে আজকের রাত্রের যে ফারাক, তবে অবশ্য বাদশাহ যদি শুনতে আগ্রহী হন তবে অবশ্যই কিস্সা বলবো। দু বোনের কথায় বাদশাহ শাহরিয়ারের কৌতূহল হলো। বললেন, বেগম, শোনাও তোমার কিস্সা, দেখি তোমার কিস্সা আমায় কেমন মুগ্ধ করতে পারে। কিন্তু খেয়াল থাকে যেন সুবহ হবার আগে কিস্সা যেন খতম হয়। আজকের গল্প এখানেই শেষ হলো। কেমন লেগেছে গল্পটি নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটি গল্প নিয়ে। নমস্কার।